16 বছর পর সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান। নিজেদের দীর্ঘ লড়াই সম্পর্কে প্রধান সম্পাদক নাজমুল আশরাফ বলেছেন, এটা ছিল আইনি লড়াই, রাজনৈতিক লড়াই না, কিন্তু রাজনীতির বিরুদ্ধে। বাংলাদেশে মিডিয়া বন্ধ হওয়া কিংবা ফিরে আসা কি কখনো রাজনীতির বাইরে ছিল? শুধু চ্যানেল ওয়ান নয়, বাংলাদেশে গত 2 দশকে মিডিয়া দখল, মালিকানা বদল এবং ডিজিটাল বিপ্লবের মুখে স্যাটেলাইট মিডিয়ার করুণ পরিণতি নিয়ে আলোচনা জরুরি হয়ে পড়েছে। গবেষণা বলছে, বাংলাদেশে এখন মানুষ যতক্ষণ টিভি দেখে তার দ্বিগুণ সময় ইউটিউব বা অন্য সামাজিক মাধ্যমের ভিডিও দেখে। অর্থাৎ প্রাচীন বা কনভেনশনাল মিডিয়াকে যতটা প্রভাবশালী ভাবা হয়, বাস্তবে তার প্রভাব আর আগের মতো নেই। একটু পেছনে ফিরে তাকানো যাক। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর থেকেই শুরু হয় অদৃশ্য ক্লিনজিং অপারেশন। 2010 সালে বন্ধ হয় চ্যানেল ওয়ান। এরপর একে একে ইসলামিক টিভি, দিগন্ত টিভি এবং মাই টিভির মতো প্রতিষ্ঠানগুলোর টুঁটি চেপে ধরা হয়। পত্রিকার মধ্যে নয়া দিগন্ত এবং আমার দেশের কণ্ঠরোধ করা হয়। কিন্তু এই বন্ধ করাটা কেবল সেন্সরশিপের বিষয় ছিল না, এর সাথে আছে রাজনীতি এবং অর্থনীতি দখলেরও খেলা। এ কারণেই কিছু মিডিয়া বন্ধ করা হয়, আবার কিছু মিডিয়ার মালিকানা বদলে যায়। 21 টিভির মালিকানা অনেকটা জোর করেই তুলে দেওয়া হয় এস আলম গ্রুপের হাতে। আরটিভির মালিকানা চলে যায় বেঙ্গল গ্রুপের কাছে। অর্থাৎ গণমাধ্যমকে তখন দেখা হতো কেবল একটি ব্র্যান্ড হিসেবে নয়, বরং রাজনৈতিক এবং অর্থনৈতিক রক্ষা কবচ হিসেবে। ব্যবসায়িক গ্রুপগুলো মিডিয়ার দখল নিয়েছে কেবল সংবাদ প্রচারের জন্য নয়, বরং সরকারকে তুষ্ট রাখতে এবং নিজেদের অন্যান্য অবৈধ ব্যবসার সুরক্ষা দিতে। 16 বছর পর এখন সেই একই খেলাটা চলছে অন্য রূপে। এখন আবার বিএনপি ঘরানার ব্যবসায়ীদের হাতে ফিরে যাচ্ছে মালিকানা। অর্থাৎ মিডিয়া ইন্ডাস্ট্রি এখন রিভার্স গিয়ারে চলছে। আগে যা কেড়ে নেওয়া হয়েছিল তা এখন উদ্ধার করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই উদ্ধার অভিযানে কি সাংবাদিকতা মুক্তি পাচ্ছে, নাকি কেবল মালিকের নাম বদল হচ্ছে? সবচেয়ে বড় প্রশ্ন, এই বদলে সাংবাদিকতা বা রাজনীতি অথবা ব্যবসা কারো কোনো লাভ হচ্ছে? হিসেব করা দরকার, হিসেবটা জরুরি। ডক্টর ইউনূস সরকারের সময় গণমাধ্যমের টালমাটাল পরিস্থিতি ছিল। কয়েকশো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেককে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। বেশ কিছু মিডিয়ার মালিকানা বদল হয়। রাজনৈতিক সমীকরণে নিজেদের টিকিয়ে রাখতে মিডিয়া হাউসগুলো বিএনপি বা জামায়াতপন্থী সাংবাদিক নেতাকে নিয়োগ দিয়েছে। এগুলো ছিল এক ধরনের পলিটিক্যাল ইন্স্যুরেন্স। অর্থাৎ মিডিয়া সাংবাদিকতার পেশাদারিত্ব দিয়ে চলে না, চলে ম্যানেজ করার সক্ষমতা দিয়ে। 2001 থেকে 2006 সালেও কিন্তু এর ব্যতিক্রম হয়নি। তখন বিএনপি ক্ষমতায় ছিল এবং 21 টিভি, দৈনিক জনকণ্ঠ কিংবা আজকের কাগজের মতো মিডিয়াগুলো ছিল রোষের মুখে। ইউনূস আর হাসিনা সরকারের কথা তো আগেই বললাম। এই যে নির্যাতনের চক্র, এটাই বাংলাদেশের মিডিয়ার নিয়তি। এবার পুরনো অঙ্কে একটু ফিরি। যে হিসেব নেওয়া জরুরি বলেছিলাম, সেই হিসেবটা নেয়ার চেষ্টা করি। কারণ এই দখল আর বদলার রাজনীতির মাঝে একটি বড় পরিবর্তন ঘটে গেছে, যা আমাদের মিডিয়া মুঘলরা সম্ভবত খেয়াল করেননি। সেটা হলো বাজারের বাস্তবতা। আপনি মিডিয়া দখল করতে পারেন, কিন্তু দর্শক আর বিশ্বাস কি দখল করা যায়? পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বাংলাদেশের স্যাটেলাইট টিভি ইন্ডাস্ট্রি এখন একটি বিশাল আর্থিক কবরস্থানে পরিণত হয়েছে। যে টিভি চ্যানেলগুলো বেদখল হয়েছে, সেগুলোর পরিস্থিতি আগের চেয়েও ভয়াবহ। অনেক টিভি লোকসানের মুখে। বড় বাজেটের চ্যানেলগুলোর আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। তারপরেও কেন এই লোকসানি প্রজেক্ট চলছে? কারণ মালিকদের অনেকেই এখনও মনে করেন টিভি চ্যানেল মানেই পাওয়ার। কিন্তু আসলে কি তাই? উত্তর হলো না। মানুষের দৃষ্টি এখন আর ওই 32 ইঞ্চি এলইডি স্ক্রিনের সীমাবদ্ধ নেই। মানুষের হাতে এখন স্মার্টফোন। আসুন কিছু হার্ড ডেটা বা পরিসংখ্যান দেখি। গত 5 বছরে বাংলাদেশের টিভি দর্শক 25% কমেছে। গড়ে বাংলাদেশিরা টেলিভিশন দেখে প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা, আর ইউটিউব বা ফেসবুক ভিডিও দেখে 3.5 থেকে 5 ঘন্টা, অর্থাৎ 2.5 গুণ। 2026 সালের এই সময়ে বাংলাদেশের ডিজিটাল বিজ্ঞাপন বাজারের আকার দাঁড়িয়েছে $3.8 মিলিয়ন। গত 5 বছরে ডিজিটাল বিজ্ঞাপনের প্রবৃদ্ধি হয়েছে বছরের 10%-এরও বেশি হারে। অন্যদিকে স্যাটেলাইট টিভির বিজ্ঞাপন বাজার কেবল সংকুচিতই হয়নি, বরং মুখ থুবড়ে পড়েছে।
ফেসবুকের সক্রিয় ব্যবহারকারী এখন ৭২.৫ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ইউটিউবের বিজ্ঞাপনের রিচ ১ বছরেই ১২% বেড়েছে। এই কারণে বাড়িতে টিভি থাকলেও ডিশের কানেকশন নেই অনেকের। মানুষ তার পছন্দমতো খবর বেছে নিতে পারছে। সেখানে বসুন্ধরা গ্রুপ বা এস আলম গ্রুপ বা সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর সবাই সমান। বরং অনেক ফ্রিল্যান্স কন্টেন্ট ক্রিয়েটর এখন ইউটিউব চ্যানেল থেকে মাসে যা আয় করেন তা অনেক ছোট টিভি চ্যানেলের মাসিক আয়ের চেয়েও বেশি। তাহলে মালিকরা কেন কোটি কোটি টাকা লস দিয়ে টিভিতে বিনিয়োগ করছেন? কারণ তারা এখনও সাবেকি আমলের রাজনীতিতে বিশ্বাসী। তারা মনে করেন টিভি দখলে থাকলে সরকার খুশি থাকবে। কিন্তু তারা একটু খোঁজ নিলেই বুঝতে পারতেন প্রোপাগান্ডার জন্য মানুষ এখন আর টিভির নিউজ দেখে না। মানুষ এখন ইউটিউব, ফেসবুক বা টিকটকে রিয়েল টাইম তথ্য পায়। এত টিভি ও পত্রিকা দখল করেও শেখ হাসিনা সরকার কিন্তু টিকতে পারেনি। টিভির মালিকানা বদল করে টিভি দখলের আনন্দটুকুই শুধু পাওয়া যাবে, কিন্তু পেশাদারিত্ব আর নিরপেক্ষতা ছাড়া দর্শকের মনের দখল নেওয়া অসম্ভব। এ যুগের সাংবাদিকতা এখন আর কোনো ব্র্যান্ডের বোকা বাক্সে আটকে নেই। আপনার হাতে যদি ভালো কন্টেন্ট থাকে, আপনি যদি গবেষণা এবং বস্তুনিষ্ঠ তথ্য দিতে পারেন, তবে আপনি একাই একটি টিভি চ্যানেলের চেয়ে বেশি শক্তিশালী। এ কারণেই বড় বড় মিডিয়া হাউসগুলো দখল করার পরও মালিকরা ফল পাচ্ছেন না। দর্শক এখন অনেক বেশি সচেতন। তারা জানে কোনটি পেইড নিউজ আর কোনটি রিয়েল ইনভেস্টিগেশন। এই কারণে টিভি চ্যানেলগুলো ইউটিউব আর ফেসবুকের জন্য কন্টেন্ট বানাতে উঠে পড়ে লেগেছে। ইউটিউবের সম্পাদকীয় নীতিমালা মেনে টেলিভিশনে প্রচারের জন্যই কন্টেন্ট কেটে ছেঁটে ইউটিউবের মতো বানাচ্ছে। সাথে ইউটিউবের জন্য আলাদা কন্টেন্টও তৈরি করছে। অর্থাৎ টিভি চ্যানেলগুলোর নিজস্ব এডিটোরিয়াল পলিসি বিসর্জন দিয়ে ইউটিউবের এডিটোরিয়াল পলিসি মেনে নিতে বাধ্য হচ্ছে। টিভি চ্যানেল মনে প্রাণে ভারত বা ইসরায়েল বিরোধী হলেও মন খুলে ভারত বা ইসরায়েলের বিরুদ্ধে বলতে পারছে না। প্রিন্ট মিডিয়া তো আর এক ধাপ বাড়া। নামে প্রিন্ট হলেও ইউটিউব আর ফেসবুকের ডলারের জন্য প্রিন্ট মিডিয়াও এখন অডিও ভিজুয়ালে রূপান্তরিত হয়েছে। এর ফলে ৩ ধরনের সংকট তৈরি হয়েছে। প্রথমত, মিডিয়ার কোনো নিজস্ব চরিত্র বা পলিসি থাকছে না। সবাই ইউটিউবের পলিসির কাছে আত্মসমর্পণ করেছে। দ্বিতীয়টিও আত্মসমর্পণের, তবে এটি হলো ফরম্যাটের। প্রিন্ট মিডিয়া, টেলিভিশন এবং অনলাইন আলাদা মিডিয়া হলেও সবাই একই ফরম্যাটে যেতে বাধ্য হয়েছে। আর তৃতীয়ত, অডিও ভিজুয়াল ফরম্যাটের জন্য দক্ষ ব্রডকাস্ট প্রডিউসার না থাকায় অডিও ভিজুয়ালে রুচির অবক্ষয় হচ্ছে। দর্শকদের নিম্নমানের অডিও ভিজুয়াল হজম করতে বাধ্য করানো হচ্ছে। অর্থাৎ দাপট দেখানোর যে আশায় মিডিয়া দখল করা হয়েছিল, সেই আশার গুড়ে বালি ঢেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। তাহলে ভবিষ্যৎ কি? বাস্তবে কোনো প্রাপ্তি না থাকা সত্ত্বেও বাংলাদেশের মিডিয়া কি এভাবেই প্রতিবার ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে হাতবদল হবে? 16 বছর পর চ্যানেল ওয়ান ফিরে এসেছে। এটি অবশ্যই একটি আনন্দের খবর। চ্যানেল ওয়ানের বন্ধ হওয়া থেকে ফিরে আসার এই ঘটনা বাংলাদেশের গণমাধ্যমে প্রতিহিংসার রাজনৈতিক ইতিহাসকেও ধারণ করে। রাজনীতিবিদদের বুঝতে হবে, মিডিয়া কোনো জমি বা ভবন নয় যে জোর করে দখল করলেই তার ফসল ভোগ করা যাবে। মিডিয়া হলো একটি দায়বদ্ধতা, মানুষের আস্থার জায়গা। যখন কোনো সাংবাদিকের বিরুদ্ধে রাজনৈতিক মামলা করা হয়, তাকে জেলে পাঠানো হয়, তখন আসলে পুরো সাংবাদিকতাকেই হুমকি দেওয়া হয়। আওয়ামী লীগের 15 বছরে যা হয়েছে, বিএনপির আগের আমলেও যেমনটি হয়েছিল, ইউনিসের সময়ে যা হয়েছে, আজ 2026 সালেও আমরা সেই একই বিষবৃক্ষের ফল খেতে বাধ্য হচ্ছি। চ্যানেল ওয়ান, আমার দেশ বা দিগন্ত টিভি, নতুন অনেক মিডিয়াও আসছে। এমনকি সাবেক তথ্য উপদেষ্টা জুলাই মাস্টারমাইন্ড মাহফুজ আলম পর্যন্ত 2টি নতুন টিভি চ্যানেল নিয়ে আসছেন। এত সব মিডিয়া আসছে বা যেগুলো আগে থেকেই চলছে, সবারই ভেবে দেখা দরকার কনভেনশনাল মিডিয়া কিন্তু এখন আর প্রোপাগান্ডা উইং হিসেবে কাজ করে না। আজকের প্রজন্ম অনেক বেশি ডাইনামিক। তারা কেবল লোগো দেখে খবর বিশ্বাস করে না, তারা সোর্স খোঁজে, তারা ডেটা খোঁজে। সোর্স চালায় দেন বলে এই যুগের ছেলে মেয়েদের মন পাওয়া এত সহজ নয়। এর সাথে এআই জেনারেটেড কন্টেন্ট আর ফেক নিউজের চ্যালেঞ্জ তো আছেই। কাজেই লোগো দখল করে কিংবা বিএনপিপন্থী বা আওয়ামীপন্থী সাংবাদিক পুনর্বাসন করে ব্র্যান্ড বাঁচানো সম্ভব নয়। এই ডিজিটাল বিপ্লবের যুগে বস্তুনিষ্ঠতা আর গবেষণা ছাড়া কোনো মিডিয়ার পক্ষে টিকে থাকাই সম্ভব নয়। বাংলাদেশের মিডিয়া কি ডিজিটাল বাস্তবতার সাথে তাল মেলাবে, নাকি মান্ধাত্তা আমলের দখল বেদখলের চক্রাকার ভুলের পুনরাবৃত্তি করতেই থাকবে?